আন্তরিকতার অন্তর্জালে দেশ বিদেশের কত পদাবলী অংশুমালী। দর্শক, অংশুমালীর লাইভ আলাপে আপনাদের স্বাগত। প্রতিদিনের মতো আমি আপনাদের সঙ্গে আছি কাকন রেজা। আজকে অতিথি কবি এবং সাংবাদিক, দীর্ঘদিনের সাংবাদিকতায় আছেন, কাজ করছেন সহকারী সম্পাদক হিসাবে বিভিন্ন দৈনিকে, কবিতা সম্পাদনা করেছেন, সাহিত্য সম্পাদনা করেছেন, একাধিক সম্পাদনা আছে তার, পাক্ষিক সাপ্তাহিক হিসেবে। পড়াশোনায় স্নাতকোত্তর দুটো ডিগ্রি আছে তার। তিনটা বিষয়ে উনি পড়াশোনা করেছেন, তার বিষয় তিনটা, সেটা আসবো পরে। সেই মামুনুর রশিদের সাথে আমরা কথা বলবো আজকে। মামুনুর রশিদ, আপনাকে স্বাগত আলাপে। ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা। তারপর মামুন ভাই, কি অবস্থা আছেন, কেমন বলেন? ভালোই আছি, সবকিছু মিলে এই এই অস্থির সময়েও ভালো আছি, ভালো আছি। খুব ভালো লাগলো ভাই, এই প্যান্ডেমিকে যখন কেউ বলে যে আমি ভালো আছি, এটা শুনলে খুবই ভালো লাগে। হ্যাঁ, চমৎকার লাগে। তো মামুন ভাই, আমাদের তো খুব বেশি সময় হাতে, 45 মিনিট মাত্র আমাদের অনুষ্ঠান। আপনার সাথে কথা বলতে গেলে অনেকগুলো কথা বলতে হবে, কারণ আপনি অনেক বিষয়ে কাজ করেন। আপনি কাজ করেন সাংবাদিকতায়, দীর্ঘ সময়ের অভিজ্ঞতা, কাজ করেন কবিতা নিয়ে, লিখছেন কবিতা, প্রবন্ধ আছে, অনুবাদ আছে, হ্যাঁ আছে, রাজনৈতিক গবেষণা। সব মিলিয়ে আপনার সাথে কথা বলতে গেলে অনেক সময় লাগবে, যার ফলে অন্য কোনো আলাপে যাই না, নিজেদের আলাপ পরে হবে। এখন সরাসরি আমরা লাইভে ঢুকে যাই। অনেক জায়গায় ছোটবেলা কেটেছে, সেই বিভিন্ন জায়গায় বাবার চাকরি সূত্রে। এই যে ছোটবেলায় বিভিন্ন মানুষ দেখেছেন, বিভিন্ন জনপদ দেখেছেন, তার ফলেই কি এই যে লেখালেখির জগতে আসা, সাংবাদিকতা বলেন, সাহিত্য বলেন, এটা কি এক ধরনের আপনার ছোট থেকে মানসিকভাবে গড়ে দিয়েছে কিনা আপনাকে, মামুন ভাই? ধন্যবাদ। হ্যাঁ, অনেক জায়গায় থাকা হয়েছে বাবার চাকরির সূত্রেই। অনেক মানুষ দেখেছি, জায়গা দেখেছি, সেগুলো একটা প্রভাব পড়ে। কিন্তু লেখালেখির জন্য ওই শুরুতে ওই বিষয়টা ছিল না যে এই জায়গাগুলোর প্রভাবে লেখালেখির আসা বা কোনো মানুষকে দেখে লেখালেখিতে আসা। কিন্তু লেখা শুরু করার পরে সেই জায়গাগুলো, সেই স্মৃতির জায়গাগুলো, সেই মানুষগুলো ঘুরে ফিরে আমার লেখার বিষয় হিসেবে এসেছে। সে এখন প্রভাব ফেলে। এবার আর বয়স বাড়ছে, মানুষ বয়স বাড়লে একটু স্মৃতি কাতর হয়ে পড়ে, পেছনের দিকে তাকাতে ভালো লাগে, স্মৃতি রোমন্থনে আনন্দ পায়। সেই সুখটা আমিও অনুভব করি। আর যেহেতু বেশ কিছু জায়গায় থাকা হয়েছে, সেই জায়গাগুলোর স্মৃতি, এবং অনেক জায়গায় আমি আবার যেতেও চাই, নানান কারণে আর যাওয়াও হয়ে ওঠে নাই। এই যে মামুন ভাই, আপনার যে স্মৃতি, এই যে বললেন, এই স্মৃতি লেখার জন্য আসলে এই যে যে জায়গাগুলো, মানুষের সাথে সম্পর্ক, যাদের নাকি মানুষের সাথে খুব ভালো সম্পর্ক নাই, তাদের লেখা তো গড়ে ওঠা সম্ভব না। সাংবাদিকতাও যেভাবে একটা লিঙ্ক থাকতে হয় মানুষের সাথে, রুট লেভেলে, সবার সাথে, লেখাটাও অনেকটা তাই। আপনি যখন একটা প্লট করবেন, একটা কবিতার চিন্তা করবেন, সেটা আপনার প্রভাব ফেলবেই। তো এই জায়গাগুলো কি খুব বেশি অস্বীকার করার জায়গা আছে মামুন ভাই? না, আমি মনে করি অস্বীকার করার জায়গা নেই। এবং স্মৃতি, নিজের অস্তিত্ব এবং নিজের যে পরিচিতি গণ্ডি, এর সাথে লেখালেখির ক্ষেত্রে এটা খুবই জরুরি যে এই জায়গাগুলো যার যত সমৃদ্ধ, মানুষের সাথে মেশার সম্পর্ক, বিভিন্ন জায়গায় ঘোরার সুযোগ যার যত বেশি, তার লেখা সেই ভেরিয়েশনটা থাকে। এবং এটা অস্বীকার করার সুযোগ নেই। এবং এর সাথে সাথে কল্পনাটা যোগ হয়। আবার অনেকে হয়তো বলতে পারেন যে না, জুল ভার্ন তো ঘরের মধ্যে বসেই কল্পনার বিস্তার করে অনেক কিছু লিখেছেন, এবং সেগুলো কালজয়ী লেখা। আমার সেইটা একটা বিষয়, ওটা অন্য পার্ট, ওই আলোচনা এখানে যাব না। তবে আমি আপনার যে কথা সূত্র ধরে বলি যে সম্পৃক্ততা মানুষের সাথে এবং মাটির সাথে, অস্তিত্বের সাথে, সেটা লেখার জন্য খুব জরুরি একটা বিষয় আমার মনে হয়। এবং আমি ব্যক্তিগতভাবে এই বিষয়টা উপলব্ধি করি, এবং আমার লেখাতেও ঘুরে ফিরে আমার চেনা মানুষ, চেনা চরিত্র, চেনা দৃশ্য গুলোই ঘুরে ফিরে আসে।
মামুন ভাই, শৈশবের থেকে শুরু করে যারা যখন আছে পারিবারিক আবহের মধ্যে বড় হয়, যে পরিবারটা অনেকটা বড়, এই লেখালেখির ক্ষেত্রে পরিবারটা অনেক বড় একটা জায়গা, চর্চাটা, পারিবারিক চর্চাটা থাকে অনেক বড় একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। মামুন ভাই, এরকম কি কোনো কিছু ছিল পারিবারিক ভাবে? হ্যাঁ, ধন্যবাদ। পারিবারিক ভাবে আমার প্রপিতামহ উনি গান গাইতেন এবং নিজেই গান বাজতেন। সেটা ওনাকে আমার দেখার সুযোগ হয়নি, কিন্তু আমার বাবার কাছে, আমার দাদার কাছে ওনার গল্প শুনেছি। এটা আর পারিবারিক ভাবে পড়ার যে আবহ, এটা আমাদের ছিল। আমার নানার বাড়ির সূত্রে, মানে আমার মামা, আমার নানা, তারা প্রচুর বই পড়তেন। ছোটবেলায় যখন যেতাম, দেখতাম যে ওই বিভিন্ন রকমের বই তারা পড়তেছেন, এবং আমার মার ভিতরেও এই অভ্যাসটা ছিল। আমার মা রান্নাঘরে বসেও কাজের ফাঁকে ফাঁকে পড়তেন। হয়তো রান্না তুলে দিয়েছেন, তরকারি দেখতে চুলায়, পাশে একটা বই মা পড়তেছে, পাশে একটু পর পর আবার তরকারি কাটতেছেন বা রান্নাঘরে কাজের সময়। এবং সেই মার ওই পড়ার যে বিষয়টা, ওইটা আমার ভিতরে পড়ার আগ্রহটা বাড়িয়ে তোলে। এবং আমার বাবা ওইভাবে পড়তেন না, কিন্তু বইয়ের প্রতি তার আগ্রহটা ছিল। যেমন আমরা যখন নানা বাড়িতে যেতাম বা কোথাও বেড়াতে যেতাম, আগে তো ট্রেনে যাওয়া হতো বেশি। যেমন দিনাজপুরে যেতাম, আমার শৈশবের একটা অংশ দিনাজপুরে কেটেছে, নানা নানি থাকতেন। বগুড়া থেকে যখন যেতাম, সান্তাহার থেকে ট্রেনে উঠতাম। সান্তাহার রেল স্টেশনে তখন বইয়ের দোকান ছিল, আবার প্রত্যেকটা স্টেশনেই তখন একটা বইয়ের দোকান থাকতো। তো স্টেশন গুলোতে দেখা যেত যে ওঠার পরে ট্রেন আসতে দেরি বা যাবার দেরি, বাবা ওই বইয়ের দোকানে নিয়ে যেতেন, বলতেন যে কি বই নিবা, বা উনি নিজেই পছন্দ করে বই কিনে দিতেন। সেগুলো আমরা ট্রেনে পড়তাম, তারপর বাসায় যেতে পড়তাম। আবার নানা বাড়িতে যাওয়ার পরে মামারা দিতেন। এবং এইভাবে পড়ার আগ্রহটা, এবং এই পড়ার আগ্রহ থেকে পরে লেখার। মামুন ভাই, এখানে একটু কথা বলি। বই পড়ার জায়গাটা, বই যত পড়বে তত সমৃদ্ধ হবে, এমন একটা কথা প্রতিষ্ঠিত বলা যায়। কিন্তু এখানেও কিন্তু একটা প্রশ্ন আছে। আপনি খেয়াল করে দেখবেন, আমি লালনের কথা বলি। উনি কিন্তু পড়েন নাই, খুব বেশি পড়াশোনা লালনের নাই। হ্যাঁ, কিন্তু উনি কিন্তু লালন হয়ে উঠেছিলেন। বই যে একেবারে পড়তেই হবে। শাহ আব্দুল করিমের কথা বলেন, আমরা এই যে বাউল যাদের পাই, তাদের তো পড়াশোনা নাই, কিন্তু তারা কিন্তু এক একজন এক একটা মানে একটা সমৃদ্ধ, নিজেরাই এক একটা লাইব্রেরি। এই যে যে চিন্তা তাদের, সেজন্য সেই পড়া যে খুব বেশি মানে জরুরি কিনা, এই ব্যাপারটা একটু জানতে চাচ্ছিলাম, যে বইয়ের যে কথাগুলো আপনি বললেন সেই ক্ষেত্রে। মামুন ভাই। ধন্যবাদ। এটা একটা খুব ভালো এবং প্রশ্ন, যে যে উদাহরণটা দিলেন যে লালন বা বাউলদের যে বিষয়টা, তারা আসলে বই পড়ি কেন আমরা? জানার জন্য। তো আমাদের এখন অভিজ্ঞতা খুব কম, সেই অভিজ্ঞতা কিন্তু আমরা বই থেকে সংগ্রহ করি। যার দেখার জগৎ যত বেশি বিস্তৃত, মানুষ সম্পর্কে জানেন, প্রকৃতি সম্পর্কে জানেন, নিজের অবস্থান সম্পর্কে জানেন, তার লেখায় কিন্তু সেই বিষয়গুলো ছাপ ফেলে। আমার ব্যক্তিগত এটা মতামত। আর আমরা বই পড়ি কেন? আমার তো প্রচুর মানুষের সাথে দেখার বা জানার সুযোগটা নেই। সেই জানার, দেখার সুযোগটা আমি পাচ্ছি বইয়ের মাধ্যমে। আমার অভিজ্ঞতা নেই। যেমন যে লেখকদের ভিতরে প্রচুর অভিজ্ঞতা, ভাঙচুর, তার জীবনের সংগ্রাম যত বেশি, দেখা যায় যে তাদের লেখায় সেই বিষয়গুলো অনেক বিস্তৃত ভাবে আসে, এবং মানুষ মামুন সেই ভাই, এই বিষয়গুলো। জায়গায় একটা কথা বলি, আপনি এই জি, প্লিজ জায়গায় একটা প্লিজ। কথা বলি, আপনাকে থামি। এই যে যে আপনি বললেন একজন লেখকের কাছ থেকে তার দেখার দৃষ্টিটাকে আমরা আমাদের দৃষ্টি করে নিয়ে লিখছি, কিন্তু এইখানে একজন লেখকের দৃষ্টি, আমরা যেভাবে দেখি, আমি বা আপনি যেভাবে দেখি, আমাদের দুজনের দেখাতেও কিন্তু পার্থক্য আছে। তো ওই লেখক যেভাবে তার দৃষ্টিতে দেখছেন, সেটা যদি আমি ধার করি, তাহলে কি প্রকৃত লেখাটা, প্রকৃত চিন্তাটা লেখায় উঠে আসবে কিনা, মামুন ভাই? না, ধার করাটা চিন্তার তো শেয়ারিং হয়, সেটা হতে পারে। আর ধার করাটা, আমি তো আর হুবহু লিখবো না সেই বিষয়টা। আমি আমার অভিজ্ঞতাকে, আমার চিন্তার জায়গাটাকে সমৃদ্ধ করার জন্য সেই লেখকের চিন্তার কাছে, চিন্তার দ্বারস্থ হচ্ছি। এবং চিন্তার তো একটা প্রবাহমানতা আছে। তো হুট করে একটা চিন্তা শুরু সাধারণত খুব কম হয়। মানে চিন্তার যে প্রবাহমানতা, আমরা আমরা ধারাবাহিক যে ধারাবাহিকতা লালন করতেছি পৃথিবীর
সৃষ্টির পর থেকে, সেই ধারাবাহিকতাতেই আমার মনে হয় যে অন্যের লেখার পাঠের মাধ্যমে তার চিন্তার থেকে যে আমি চিন্তার ধার করছি, সেই ধার করার কিন্তু একটা নবরূপ দেওয়া হচ্ছে। যে যে বস্তু আমি দেখছি, আমাকে যে লেখক বা যিনি দেখাচ্ছেন, সেই লেখাটা কিন্তু আমি হুবহু বর্ণনা করছি না, সেই লেখাটা আমি আমার মতো করে ঘুরিয়ে দেখাচ্ছি। যে এই জায়গাটা থেকে আমার মনে হয় যে আপনি যে প্রশ্ন তুললেন বা বললেন, এটা আমরা মানে নবরূপ দেওয়ার চেষ্টা করি সবাই। মোহন ভাই, এই ক্ষেত্রে আরেকটা কথা বলি, এই যে নিজস্বতা লেখায়, একজন আমি যদি আরেকজনের লেখা দেখি, অনেকের দেখি আমরা, অনেকে লিখেন, দেখা কবিতা লিখছেন, কখনো মনে হয় যে এই কবিতায় কোথায় যেন শামসুর রহমান রহমান ছুঁয়ে যাচ্ছেন, ওই কবিতায় মহাদেব সাহা ছুঁয়ে যাচ্ছেন, আরেক জায়গায় আল মাহমুদ ছুঁয়ে যাচ্ছেন। এই যে যে ছুঁয়ে যাওয়া, নিজস্বতা না থাকা, এটা কি এই যে যে মানে আপনার অনুসরণের জায়গায় অনুকরণ হয়ে যায় কিনা, সেটাও কি একটু ভেবে দেখা দরকার না মামুন ভাই? হ্যাঁ, সেটা দেখা দরকার, সেটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু সেই অনুকরণ বা অনুসরণটা কোন পর্যায়ে হবে? যেমন আমি একটা কথা বলি, জীবনানন্দ দাশের কিছু শব্দ আছে যে, হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। এখন এই হাঁটিতেছি, এটা হচ্ছে সিগনেচার বিষয় যে জীবনানন্দের। এখন এই শব্দটা যদি আমি আমার কবিতায় বা অন্য কেউ তার কবিতায় ব্যবহার করে, তার মানে কিন্তু উনি জীবনানন্দকে অনুসরণ করছে না। উনি যদি ওই শব্দটাকে আবার নতুন রূপে আহ দেখাতে পারেন, সেটা তার কৃতিত্ব, সেটা অনুসরণ বলবো না আমি তাকে। কারণ চিন্তার অনুসরণ যদি হয় যে হ্যাঁ আমি ওই বনলতা সেন কবিতাটাকে আবার রিমিক্স করলাম, ওইটাকে আমি ওই জায়গা থেকে আমি বের হয়ে আসতে পারলাম না, সেটা সেই লেখকের দীনতা। উনি বের হতে পারলেন না। কিন্তু শব্দ নিয়ে হাঁটিতেছি বা জীবনানন্দের এটার যে শব্দগুলো আছে, এগুলো যদি আমি ব্যবহার করি, তার মানে বলা যাবে না আমি জীবনানন্দকে অনুসরণ করছি। আমি এরকম মনে করি। হ্যাঁ মামুন ভাই, যে শব্দের কথা আসলো, এখন আপনার শব্দের খেলা, মানে শব্দের কাজ আমরা দেখতে চাই, শুনতে চাই। 3টা কবিতা অন্তত পর পর পড়তে বলছি মামুন ভাইকে। শুনি মামুন ভাই, কি বলেন? হ্যাঁ, জি, ধন্যবাদ। প্রথম কবিতাটি পড়ি, এর নাম হচ্ছে সময়। সময় বলে কিছু নেই, বদ্ধ খামের ভেতরে বয়ে বেড়ানো শূন্যতা শুধু। এক শরীরী ভ্রমণ, দেহ থেকে দেহান্তরে চক্রাকারে, শূন্যতায় কোলাহল, বোবা অনুভূতি, দিনমান অস্থিরতা, শূন্যতায় ফিসফিস, কলকল ছলছল স্বপ্নময় স্পর্শ, একাগ্রতায় আনমনে শুধু ঘুরিয়ে দেখানো নয় নিজেকে, প্রতিবিম্ব অশরীরী মতো চলমান, অভিমান, অনুরাগ, ভালোবাসায় দীর্ঘ দিবস। এ শুধু ভ্রমণ নয়, এক নিঃসঙ্গ যাপন। দ্বিতীয় একটি কবিতা পড়ি, এটির নাম হচ্ছে কিছুই ফেলনা নয়। স্মৃতির মন্দিরে কিছুই ফেলনা নয়, যুদ্ধ দিনে জমানো মার্বেল, ঘাসফড়িং, ভাঙা প্রজাপতি ডানা, কুড়িয়ে পাওয়া ঘুড়ি, অনেক সংগ্রামে তৃষ্ণার ঘামে সাথের লাটাই, কিছুই ফেলনা নয়। স্মৃতির মন্দিরে সবই অক্ষত, প্রাচীন মুদ্রার মতো হারিয়ে যাওয়া সভ্যতার এক একটি ইতিহাস, ফুটে ওঠা কত বর্ণিল ঝকঝকে কালো অধ্যায় পেরিয়ে ক্রমশ দুর্বলের হেরে যাবার দায়ভারে লোভী সৈন্যকে বশ করে কৌশলে ক্ষমতা কুক্ষিগত করা, শক্তির অংশীদারে কত খোঁজা, কত ছায়ার পেছনে ছায়ার ছুটে তলা, হারিয়ে যাওয়া ঈর্ষা, সাম্রাজ্যের পতন, কিছুই ফেলনা নয়, কিছুই যায় না ফেলা। কোনো নিভৃত মুহূর্তে হঠাৎ অচেনা প্রিয় কোনো মুখে জেগে ওঠে পুরনো প্রিয় কোনো চোখ, কিছুই ফেলনা নয়। তৃতীয় কবিতাটি বর্ণনার মতো নাও। বৃষ্টি হচ্ছে, বৃষ্টি টের পাও? রোদ আর বাতাসের সংজ্ঞা হারানো বেদনা থেকে কেবল স্মৃতির নিঃশ্বাসে ঝরে পড়ে গোলাপের কান্না, আহত আর্তনাদে তোমার সুরেলা কণ্ঠ থেকে যে পাপড়ি
নীরবে নিঃসীমে রংহীন হয়ে স্মৃতির দেয়ালে আশ্রে পড়ে, যেখানে অবুঝ বেদনার দুরন্ত কিশোর তার প্রেম ঝড়ো হাওয়ার ভিতরে তুলে ধরে চাতক আশায় বিক্ষত করে হৃদয়ে মন্দির। তুমি তার তুলে ধরা গোলাপ ভীষণ অবহেলায় ছুঁড়ে ফেলো। তোমার ইচ্ছে, ব্যথিত আর্তনাদ, ভাষাহীন হৃদয়ের কান্না ভেসে যেতে থাকে লোকালয় থেকে দূরে, আন্দোলিত হতে হতে দূরে নিঃসঙ্গ নিঃশ্বাসের ভাবে। ধন্যবাদ। মামুন রশিদের কবিতায় এই স্মৃতিকাতরতা কেন? এর পিছনের গল্পটা কি? পেছনের গল্পটা আমি হয়তো ভবিষ্যৎটা ওইভাবে দেখতে পারি না, এই জন্য স্মৃতির উপরে নির্ভরশীল। উম, আমার কবিতা আসলে আসলে ঘুরে ফিরে স্মৃতির কথা আসে। আমি খুব স্মৃতিকাতর মানুষ, ঘরকুনো মানুষ। আমার ফেলে আসার সময়টাকে আমি খুব ভালোবাসি, নিজেকে ভালোবাসি, আমার ফেলে আসার সময়টাকে ভালোবাসি, যার কারণে ঘুরে ফিরে নিজের কথা, নিজের ফেলে আসার সময়, এগুলোই ঘুরে ফিরে আসে আমার লেখায়। এই জন্য স্মৃতিকাতরতা। মামুন ভাই কবিতার বই কতগুলো? 5টা। কি কি নামগুলো? প্রথম বই ছিল কালো পাতা ওরো সাদা ছাই। দ্বিতীয় বইটি হচ্ছে কুশল তোমার বাঞ্ছা করি। তৃতীয় বই তোমার পরে মেঘ জমলে। তারপরে সকল ভ্রমণ শেষে। শেষ বইটা হচ্ছে তারপরে হচ্ছে আমি তোর রাত খাতা। আর শেষে গত বছর এক ফর্মার একটা বই বেরিয়েছে, যা কিছু লিখেছি সব সব প্রেমের কবিতা, 14টা কবিতার বই। আচ্ছা, এই বইটির কোনো নাম দিব না, তাই তো? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বইটা এটা একটা বই আছে, ভুলে গেছি, সরি। হ্যাঁ, এই 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 নামটা আমার খুব একটু মানে উৎসুক করেছে। এই ধরনের নাম সাধারণত হয় না, এই বইটির কোনো নাম দিব না। এইটা এইটা হয় খুব বেশি প্রেমে, খুব বেশি বিরহে, খুব বেশি ক্ষোভে। এই যে এই বইটা, এই তিনটার মধ্যে কি কাজ করেছে মামুন ভাই? এটা একটা আসলে বিশেষ একটা সময়ে লিখছিলাম আমি ওটা। তখন মানসিক ভাবেও একটু বিধ্বস্ত ছিলাম নানান কারণে। সময়টা ওই সময় আমি সবাই তো দিনপঞ্জি লেখে, ডায়েরি লিখতাম এক সময় স্কুল স্কুল লাইফে, কলেজ লাইফে। পরবর্তী তার চাকরি জীবনে এসে আর হয় নাই নানান কারণেই। তো ওই ওই বইটা লেখার সময় আমি আসলে ডায়েরি লেখার মতো করে প্রতিদিন যেটা মনে আসতো সেই কথাগুলো লিখে রাখতাম। নানান নিজেকে নিয়ে, আমার তো জগৎটাই নিজের, আমার ছেলে, সংসার, কর্মক্ষেত্র, এইসব ওই যা যা মনে হতো ওগুলো লিখে ফেলতাম। লিখে ফেলে লিখতে লিখতে দেখি যে 30-40টার মতো হয়ে গেছিল। তখন ওইগুলো দিয়েই বই করার চিন্তা করলাম। তখন দেখলাম যে এটা আসলে কোনো নাম হয় না, ব্যক্তিগত কথা। এ থেকেই নাম দিলাম যে এই বইটির কোনো নাম দিব। আমরা কি এখন ওই বইটার কোনো বিশেষ কবিতা শুনবো, যে এই কবিতার বইটা প্রতি একটু আলাদা রকম? না, আমি এই কবিতাগুলো শুনতে চাচ্ছি, অন্তত দুটো কবিতা যে কবিতার প্রতি আপনার আলাদা রকম টান আছে, বিশেষ কিছু টান থাকে কিছু নিজের লেখার প্রতি, সেই বিশেষ কিছু দুটো, অন্তত দুটো শুনতে চাচ্ছি মামুন ভাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে ওই বইটা থেকে আমি দুটো কবিতা পড়ে শোনাই। হ্যাঁ, আমার কেন জানি মনে হয়েছে ওই বইটার মধ্যে কিছু একটা আছে, নাম দিব না, এটা এমন একটা জায়গার থেকে আসে এই শব্দগুলো, এই ধরনের শব্দ বা এই ধরনের চিন্তা শিরোনাম আসে, যেটার মধ্যে বিশেষ কিছু থাকে আর কি মামুন। সেই জন্যই আমি বলছিলাম। হ্যাঁ, শুনি মামুন ভাই, শুনি। ওখানে একটা কবিতা হচ্ছে 20-12-2013 লেখা, শিরোনামই তাই, 20-12-2013। পুড়ছি, আমি যে নিপুণ পুড়ছি, এই শোকাবহ করুণ রোদন তোমাকে কাঁপিয়ে দেয় না। ভাঙছি, আমি যে আহত আর্তনাদে ভেঙে যাচ্ছি, এই শঙ্কার সমগ্রতা তোমাকে ভয় পাইয়ে দেয় না। এত ঝড়, এত বৃষ্টি, এত অশ্রুবিন্দু আমাদের ইচ্ছা ও অনিচ্ছাতে ঝরে পড়ছে আমার উদ্দেশ্যে বেরিয়ে পড়া তোমার দিনগুলোর মতো। সপ্তাহ শেষে দুটি ভিন্ন মানুষ পথ রোধ করে দাঁড়ায়, শরীরের ভেতর থেকে বেরিয়ে দুটি রঙিন সত্তা হ্রদের ধারের এলোমেলো সন্ধ্যায় আর জড়িয়ে ধরতে পারবে না কোনোদিন। তুমি জানো,
আমাকে ছাড়াই যেমন আছো তেমনই থাকতে হবে। এই বইটির আরেকটি লেখা আমি পড়ি, সেটি হচ্ছে 22/12/2013 লেখা। দূরত্ব ঘোচে না কখনো, দূরের ওই চাঁদটার মতো এত স্পষ্ট, তীব্র আলিঙ্গনে কেঁপে উঠছে, শিহরণে থরথর, পরস্পরের গাঢ় ভাপে ভিজে ওঠা চোখের আর্দ্রতায় ম্লান হয়ে উঠছে কুয়াশার সারি। দূরের কথা থাক, যে তীব্র আলিঙ্গনে আমরা জড়িয়ে ধরেছি, স্বপ্ন বিন্দুর মতো মনে হয়। রূপকথা, পরাবাস্তব স্বপ্ন এত স্পষ্ট হয়। সারা রাত ঘুমকে তাড়িয়ে ছড়ানো রাত্রিকে পাঠ করতে করতে যখন বাস্তবতার মুখোমুখি, আবেগে থরথর কাঁপছে ঠোঁট, যে অবিচ্ছেদ্য দুয়ার, সম্মিলিত ব্যর্থতার ভার বইতে ক্লান্ত, বহুদিন খুঁজছিল, নড়বড়ে হলেও কোনো হাওয়া খুলে দিক গুমট পোশাক। উত্তেজনায় খন্ড খন্ড হতে হতে যখন বইতে শুরু করেছি, যখন কাঁপতে শুরু করেছি শিহরণময় সন্ধ্যায়, তখন একটি মুমূর্ষু চিৎকার জানিয়ে দেয় দূরত্ব হলো যন্ত্রে তৈরি এক নায়ক, ছিঁড়ে যায়, স্পর্শে ভুলভাল ডাকে, কিন্তু ঘোচে না কখনো। ধন্যবাদ। মামুন ভাই, দুটো কবিতায় কিন্তু একটা প্রশ্ন উঠে আসে, কে সে? নির্দিষ্ট কেউ নেই, নির্দিষ্ট আসলে কাউকে। এটা যারা লিখেন তারা কিন্তু নির্দিষ্ট কেউ নেই এটা সবার জন্য লিখি এমন করে কিন্তু পাশ কাটিয়ে যান, কিন্তু কেউ তো থাকে। যাই হোক, সেটা জানতে চাই না। তারপর চলে আসি আরেকটা বইয়ের কথায়, যেটা এই নামটাও আমার খুব ভালো লেগেছে, কালো পাতা উড়ো সাদা ছাই। এই নামটার কারণটা কি? এর মধ্যে আলাদা কিছু একটা আছে, এটা এক ধরনের শোক আছে বা বিদ্রোহ হয়তো আছে। এই বইটার নামটার কারণটা জানতে চাচ্ছিলাম। এই বইটার এটা আমার প্রথম বই। এইটার সময়ও একটা অস্থির সময় ছিল আমাদের দেশে, আমার নিজের ভিতরেও। যখন একটা 2005-এ বের হয় বইটা, এর আগের বিভিন্ন ঘটনা ছিল যেগুলোতে আমি খুব নানান কারণে আন্দোলিত হয়েছিলাম। তো সেই সময়টাতে আমি কবিতাগুলো ওইভাবে ছিল না, কিন্তু নামটা দেওয়ার সময় ওই বিষয়গুলো আমার মাথার ভিতরে ক্রিয়া করেছে। যে কালো পাতা একটা শোকের বিষয়, সেখান থেকে ওরও সাদা ছাই, যে আমরা শুভ্রতার দিকে, সুন্দরের দিকে, সামনের দিকে যাব, ওই রকম চিন্তা থেকে আসলে নামটা তখন দিয়েছিলাম, যে কালো পাতা ওরও সাদা ছাই। মামুন ভাই, শিশুদের নিয়ে লিখেছেন, কিশোরদের নিয়ে লিখেছেন। একের মনে হয় যে গ্রাজুয়ালি আপনি সেই বয়সগুলো, শিশু, কিশোর, প্রেম অর্থাৎ তারুণ্য, তারপর আপনি উপন্যাস নিয়ে কাজ করেছেন, এটা আরেকটা বয়সের প্রতিনিধিত্ব করে, আস্তে আস্তে প্রবন্ধতে চলে গিয়েছেন। এটা কি আপনার সেই বয়সের ধাপগুলির সাথে মিলিয়ে চলেছে, না আপনি একটা একটু অতিক্রম করে এসেছে, যে কিশোর উপন্যাসটা প্রেমের উপন্যাসের আগে হয়ে গেছে, না বয়সটাই নিয়ে গেছে আপনাকে সেইভাবে? মামুন ভাই, আসলে যখন আমরা লেখালেখি শুরু করি, আমি মানে সিরিয়াসলি লেখালেখি আসি, সেটা হচ্ছে 96 সাল থেকে সিরিয়াসলি লেখালেখি শুরু করি। তার আগে এমনি লিখতাম, সেইটা আলাদা পার্ট। লেখা শুরু করার পরে আমরা তখন তো লিটল ম্যাগাজিন চর্চা করতাম। আমার নিজের একটা সম্পাদিত কাগজ ছিল ওই সময়, দিবাচ্চ নামে। আমরা এবং বগুড়ায় আমাদের তখন একটা ভালো সার্কেল ছিল আমাদের বন্ধু বান্ধবদের। আমরা অনেকে প্রত্যেকের হাতে একটা করে কাগজ ছিল, আমরা সবাই একটা করে কাগজ সম্পাদনা করতাম তখন, নিজেদের লেখা লিটল ম্যাগাজিন চর্চায় যে সেটা থাকে। তো তখন তো কবিতাই লিখতাম শুধু, কারো কারো বই আলোচনা, বই পড়ে ভালো লাগলে তখন বই আলোচনা করতাম। আর পত্রিকা সম্পাদনা করতে যেয়ে তখন প্রবন্ধ লেখার বিষয়টা আসে, কারণ পত্রিকায় শুধু কবিতা দিয়ে পত্রিকা হয় না, প্রবন্ধ কার কাছে চাইবো, নিজেরাই লিখতে শুরু করি, এটা একটা বিষয়। তো এই সময়টাতেই আমি এবং বগুড়ায় আমার একজন সহযাত্রী কবি মাহমুদ শাওন, আমরা দুজনে আসলে নানান বিষয় আড্ডা হতো। তো তখন আড্ডায় নানান বিষয়ে ও শিশুদের সাথে মিশতে ভালোবাসতো, আমিও মিশতে ভালোবাসতাম। তো কথায় কথায় একদিন ও বলতেছে, মামুন ভাই, বাচ্চাদের জন্য আসলে কিছু করা দরকার।
তো আমিও বললাম হ্যাঁ আসলে তাই। যেমন আমার বাড়ির পাশে একটা ছোট শিশু ছিল, ও আসতো মাঝে মধ্যে আমাদের বাড়িতে গল্প করতে। তো সে আমাকে বলতো তুমি তো লেখো, তোমার লেখা পড়ে শোনাও তো। কিন্তু ওর জন্য তো আমার কোনো লেখা ছিল না, আমার লেখাগুলো তো ওর বোঝার মতো না। তা আমি শাওনকে বললাম যে শাওন আসলে তো তাই, বলে নেন আমরা একটা তাহলে পত্রিকা করি বাচ্চাদের জন্য। তখন আমাদের সিনিয়র বড় ভাই ছিলেন, উনি লেখালেখি করেন, ইসলাম রফিক। উনি সেই আড্ডাতে ছিলেন। উনি বলে ঠিক আছে আমি তোদেরকে ইয়ে করবো, চাকরি করতেন তখন। তো বললো, আমি তোদেরকে পয়সা দিয়ে হেল্প করবো, কর তোরা। তা আমি আর শাওন মিলে ভুট্টুস নামে একটা পত্রিকা করলাম। 4-5টা সংখ্যা বেরিয়েছিল। আর ওই ইসলাম রফিক ভাই ওটার প্রকাশক ছিলেন। তো ওই সময় থেকে আসলে ছোটদের জন্য লেখার আমি তো ছড়া লিখতে পারি না, কারণ ছড়ার জন্য যে মেজাজ, যে ধাঁচ এবং প্রস্তুতি দরকার, আমার ওই প্রস্তুতি নেই। তো আমি গল্প লেখাটা আমার কাছে মনে হলো যে সহজ, বাচ্চাদের নিজের গল্প, নিজের গল্পগুলোই যদি করি বাচ্চাদের সঙ্গে, তো সেটা একটা মনে হয় হতে পারে একটা বিষয়। তো আমি ওই তখন বাচ্চাদের জন্য গল্প লেখা শুরু করলাম, এবং ওই ভুতুষ্কে কেন্দ্র করে আসলে আমার ছোটদের লেখা, সেটা ওই লেখালেখির শুরুতেই। পরে প্রবন্ধ তো বললাম, প্রবন্ধ আমাদের পত্রিকার হাতে। আর পরবর্তীতে অন্যান্য কাজ সাংবাদিকতা করতে এসে তখন অন্যান্য বিষয় মামুন শুরু ভাই, করলাম। আরেকটা কথা, এখানে আমি আরেকটা কথা বলি আপনাকে। আমরা দেখেছি যে যারা বিভিন্ন লেখার বিভিন্ন ক্ষেত্রগুলোতে ছুঁয়ে যায়, তাদের বেশিরভাগই দেখা গেছে যে কোনো ক্ষেত্রেই খুব বেশি দাঁড়াতে পারেননি, কোনো ক্ষেত্রটাকেই মানে পুরোপুরি সফল বা সার্থক, আমি সফল বলি না, সার্থক শব্দটা বলি আব্দুল্লাহ আবু সাইদের সাথে। সফল তো সবাই হয়ে যায়, চোর বাটপারও সফল হয়ে যায়, লেখা চুরি করেও মানুষ সফল হয়ে যায়, সেটা না, অনেকেরই তো আমরা দেখি আমাদের মধ্যেই আছে। কিন্তু সার্থক হওয়ার ক্ষেত্রে যারা আছে তারা দেখা যায় যারা বিভিন্ন জায়গায় বিচরণ করে, যেমন শিশু সাহিত্য করছে বা অন্যান্য জায়গায় করছে, নির্দিষ্ট কোনো জায়গাতেই তারা সঠিকভাবে সার্থক হতে পারে না। এটার সাথে কি আপনি একমত কিনা, যে না সব জায়গায় বিচরণ করলে নির্দিষ্ট একটা বিষয় থেকে দৃষ্টি সরে যায়, মনোযোগ সরে যায়? এই বিষয়টা আপনি কিভাবে দেখেন মামুন ভাই? না, এটা আসলে ওই রকম বিষয়টা না। কারণ প্রতিটা এরকম যে বিভিন্ন ক্ষেত্রে যারা লেখালেখি করেন, যে একজন শুধু কবিতাই লেখেন, একজন শুধু উপন্যাস লেখেন, তো কেউ কেউ আছেন যে সাহিত্যের প্রতিটা শাখাতেই তাদের বিচরণ। আমরা যদি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলি, কাজী নজরুল ইসলাম, সুনীল গঙ্গোপাধ্যায়, এ দেখবেন যে তারা প্রতিটা ক্ষেত্রেই কিন্তু সফল। এক্ষেত্রে আমি মনে করি যে প্রতিভাটা হচ্ছে বিষয়, আমি কতটুকু দিতে পারছি। আমি কবিতা লিখছি, ছোট গল্প লিখছি, উপন্যাস লিখছি, প্রবন্ধ লিখছি, ঠিক আছে, কিন্তু আমার প্রতিভাটা, আমার দেবার ক্ষমতাটা কতটুকু, এইটার উপরে আসলে নির্ভর করবে আমার সফলতা। আমার দেবার ক্ষমতা যদি না থাকে, তাহলে শুধু আমি কবিতা চর্চা করলেও আমি দাঁড়াতে পারবো না, শুধু গল্প লিখলেও দাঁড়াতে পারবো না। আমি মনে করি যে এখানে আমার ক্ষমতাটা কতটুকু, সেটাই হচ্ছে প্রভাব ফেলবে যে আমি দাঁড়াতে পারবো কিনা বা পাঠক আমাকে গ্রহণ করবে কিনা। এই দেবার ক্ষমতাটা আসি একটু মামুন ভাই। দেবার ক্ষমতাটাই যদি বলতে যাই, আপনি দেখেন এই বইমেলার কথা বাদ দিলাম, প্যান্ডেমিক বা আগের, তার আগের বইমেলাতে প্রতি বইমেলায় 1600, 1700, 1500 করে কবিতার বই প্রকাশ হয়েছে, যার অধিকাংশই নতুন কবি। হ্যাঁ, আমি কবি আপনার সাথে একটা ব্রেকেটে প্রশ্নবোধক রাখলাম, অধিকাংশই নতুন কবি। এই যে যে দেবার যদি কিছু না থাকে বা দেবার চিন্তাটা যদি করা হয়, না থাকলে এত কবি কোথা থেকে? এই যে মইনুল হাসান সাবের ভাই, আমিও লিখলাম যে আমরা তো আসলে বুঝি না এত কবি কোথা থেকে আসে। এই যে দেবার ক্ষমতা কি এত মানুষের আমাদের মধ্যে আছে নাকি? আমাদের এত প্রতিভা থাকলে আমাদের কেন আরেকজন দ্বিতীয় রবীন্দ্রনাথ সৃষ্টি হচ্ছেন না কবিতায়, বা শামসুর রহমান হচ্ছেন না, আল মাহমুদ হচ্ছেন না? মামুন ভাই, আচ্ছা please, এটা একটা আরো বিষয়, আমি একটা বিষয় বলি যে প্রতিটা ক্ষেত্রেই একটা শিক্ষানবিশ কাল থাকে। প্রতিটা পেশাতে, প্রতিটাই ক্ষেত্রে যে আপনি চাকরি শুরু করবেন, সেখানে একটা প্রভিশন পিরিয়ড থাকবে, তো 6 মাস 1 বছর পরে আপনাকে পার্মানেন্ট করা হবে। আবার শিল্পের ক্ষেত্রে আসেন, যে শিল্পের ক্ষেত্রে আমরা যদি দেখি, গান গাবো আমি, গান গাইবো, তো গান গাওয়ার জন্য আমার প্রথমে কি করতে হবে, গান শিখতে হবে, একজন টিচারের কাছে শিখতে হবে, ওস্তাদদের কাছে শিখতে হবে। গান যদি আমি কোনো বাদ্যযন্ত্র বাজিয়ে গাইতে চাই, সেক্ষেত্রে সেটাও তো শিখতে হবে, নিজে নিজে শেখার সুযোগ নেই। এবং গানটা প্রতিনিয়ত চর্চার বিষয়। বাঁশি বাজাতে চাই, তবলা বাজাতে চাই, গিটার বাজাতে চাই, একটা শিক্ষক থাকবে, এবং সেটা প্রতিনিয়ত চর্চার বিষয়। তারপরে হচ্ছে, যেমন প্রবাদ আছে না, যে গাইতে গাইতে গায়েন, বাজাতে বাজাতে বায়েন।
সেই চর্চার মাধ্যমে। কিন্তু এখন লেখকদের ক্ষেত্রে আমি যেটা দেখি, লেখকদের কিন্তু ওই শিক্ষানবিশ কাল বলে কিছু নেই। আমি আজকে একটা কবিতার মতো করে পদ্য বা কিছু একটা লিখলাম, আপনাকে দিলাম, কাকুন ভাই দেখেন আমি লিখছি, বাহ তুমি তো কবি। পারিবারিক একটা ডাকতেছে, হ্যাঁ মামুন কবি কবি। কিন্তু আমার ওই চর্চার বিষয়টা, আমার ওই শিক্ষানবিশ কালটা আমি উত্তীর্ণ হলাম কিনা, এই জায়গাটা লেখকদের ঘাটতি। সেটা ব্যক্তিগত ভাবে এই জায়গাটা পূরণ করতে হবে। সেটা হচ্ছে পড়ালেখা এবং প্রতিনিয়ত চর্চা। এই চর্চাটাই হচ্ছে, আমি যত লিখবো, অনেকে বলেন যে এত লেখা, এত লিখে কি হবে, মাস্টারপিস একটা দুইটা লিখলেই তো হয়। কোন লেখাটা মাস্টারপিস হবে, কোন লেখাটা কালোত্তীর্ণ হবে, এটা কেউই জানি না আমরা। সেক্ষেত্রে প্রচুর লেখাটাই হচ্ছে আমার মনে হয় যে চর্চা, এবং ওটাই হচ্ছে শিক্ষানবিষ্কার। এর মধ্যে দিয়ে হয়তো কোনো না কিছু হয়তো থেকে গেলে থেকে যাবে। কারণ অনেকের দেখা যায় যে 100 বই, কিন্তু নামও আমরা কেউ জানি না। আবার অনেকের একটা বই, কিন্তু আমরা জানি যে হ্যাঁ উনি হচ্ছেন কবি বিনয় মজুমদার, ফিরে এসো চাকা, এক বই। পরে অধ্যয়নের অনুভূতিমালা সহ অন্যান্য বই আছে, কিন্তু একটা বইয়ের জন্যই তো উনি বিখ্যাত। এরকম আমার মনে হয় শিক্ষানবিষ্কারটা আসলে আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং এই যে বই মেলা কেন্দ্রিক যে বিষয়টা বললেন, যে প্রচুর বই বের হয় একটা মেলায়, 4,000 5,000 গড়ে 5,000 বই বের হয়। আসলে এই বইগুলোর ক্রেতাই বা কারা? একটা বই বের হয় 400 500 গড়পড়তা, বেশিরভাগ লেখকের 400 500। আপনি খেয়াল করে দেখবেন যে এই বইগুলো কিন্তু আমরা বন্ধুদের কাছে বিক্রি করতে চাই। আমরা মেলায় যাই, মনে বলি যে আমার প্রচুর বই বিক্রি হচ্ছে, এবং প্রকাশকরাও চায় যে আমার বই বের হলে আমি মেলায় যাই। কারণ মেলায় গেলে কি হবে, আমি স্টলে বা স্টলের আশেপাশে ঘোরাঘুরি করবো, বন্ধুদের সাথে দেখা হবে, বলবো এই আমার তো বই বেরিয়েছে কেন। এইভাবে আমরা বন্ধুদের কাছে বিক্রি করতে চাই। এই বন্ধুদের কাছে বিক্রি হওয়ার প্রবণতা থেকে যখন আমরা বের হয়ে আসতে পারবো, এবং শিক্ষানবিশ কালটাকে যখন আমরা ভিতরে লালন করবো, যে হ্যাঁ আমার লেখালেখিটাও একটা শিক্ষানবিশ কাল অতিক্রম করার পরে আমি হচ্ছে লেখক হতে পারবো, তখন এই সংকটগুলো আমার মনে হয় কেটে যাবে। এখানে মামুন ভাই একটা কথা বলি এই জায়গাটায়, আপনার দেবার ক্ষমতা কতটুকু আছে এটার সাথে আমি সম্পূর্ণ একমত। যে দেবার যদি কারো ক্ষমতা না থাকে, সেই জায়গা থেকে আপনার চর্চার কথাটাই আসে। যার দেবার ক্ষমতা নাই, সে যদি সারাদিন চর্চা করে, ঈশ্বর যার গলায় সুর দেন, সে যদি সারাদিন গলার সাথে রেওয়াজ করে, লাভটা কি? না, কোনো লাভ নেই। কিন্তু সেটাও তো বুঝতে হবে যে আয়নার সামনে দাঁড়ালে যে আমাকে দেখা যাচ্ছে, সেটা উল্টানো আমি, কিন্তু সেই উল্টানো আমিকে আমি চিনতে পারছি কিনা, এটা হচ্ছে জরুরি একজন মানুষের জীবনে। মামুন ভাই, যার দেবার ক্ষমতা না থাকে সে কিন্তু আয়নায় নিজেকেও চিনতে পারে না। মুশকিলটা এই জায়গায়। হ্যাঁ, এখন ওই তো, এখন চিনতে হবে, না চিনলেই আমরা এরকম জঞ্জাল উৎপন্ন করেই যাব, কাগজ কালির অপচয় হবেই, এটা আর মেনে নিতে হবে। ক্রেতার কথা বললেন মামুন ভাই, আমি একটু ক্রেতার কথায় আসি, বই বিক্রির কথায় আসি। কাসেম বিন আবু বাক্কারের বই প্রচুর চলে। হ্যাঁ, কেন চলে? কারণ কাসেম বিন আবু বাকর একটা একটা গোষ্ঠীকে টার্গেট করে লিখেন, যে যারা বাংলা সিনেমার বিকল্প হিসাবে কাজটা সে রাত্রে একটা বই হাতে নিয়ে সেই বাংলা সিনেমার মতো একটু ফুপিয়ে কাঁদতে চায়, একটু আবেগপ্রবণ হতে চায়, সেই শ্রেণীটার জন্য লেখেন। আরেকটা শ্রেণী আছে যারা বোদ্ধাদের জন্য লেখার চেষ্টা করে। এই যে যে শ্রেণী বিভাজন করে লেখার চিন্তা, যে আমি ধরেন আপনার যে আলোচিত মাসরুর আরিফুনের কথাই বলি, ওনার একটা টার্গেট আছে যে না আমার একটু বোদ্ধা মানুষ আমার বইটা বুঝবে। কাশেম বিন আবু বকর বলছেন যে না সাধারণ মানুষ, একজন দোকান কর্মচারী বা একজন কেউ আমার বইটা বুঝবে, পড়বেন। তো এই যে যে টার্গেট করে লেখা, চিন্তা করে লেখা বা ওই ধরনের লেখা, সেই লেখা কি কখনো সার্থক লেখা হয়ে দাঁড়ায়? যেমন হুমায়ুন আহমেদের সবাই পড়েছেন, একেবারে বোদ্ধা থেকে শুরু করে একজন সাধারণ পাঠক পর্যন্ত পড়েছেন, এটা হলো সার্থকতা। আপনি কি বলেন এটা? আসলে টার্গেট করে লেখা যায় হয়তো, সেটা হচ্ছে বিপণনের যে কৌশল, সেই কৌশলটাকে ধরে। কিন্তু আমি মনে করি, আমি ব্যক্তিগতভাবে যে বিষয়টা লালন করি, সেটা হচ্ছে যে আমি কোনো টার্গেট করে লিখি না। আহ, যে বিষয়টা লিখতে যাচ্ছে সেটা আমার মতো করে আমি লিখি। সেটা এখন কোন শ্রেণীর পাঠক পড়বে বা আদৌ কেউ পড়বে কিনা, সেটা আসলে সময়ের উপরে ছেড়ে দিতে চাই আমি। কারণ ওভাবে টার্গেট করে একটা তাহলে নির্দিষ্ট গণ্ডির মধ্যে তখন নিজের নিজের চিন্তাটাকে পরিপূর্ণভাবে দেওয়া যায় বলে আমার মনে হয় না। এটাই।
জি মামুন ভাই, সময় যাচ্ছে, আরো দুটো কবিতা শুনে আসি মামুন ভাইয়ের কাছ থেকে, তারপর চলে আসবো সাংবাদিকতায় আর অন্যান্য ব্যাপার। মামুন ভাই, যা কিছু লিখেছি সব সব প্রেমের কবিতা। এইখান থেকে আমি দুটো কবিতা তাহলে পড়ে শুনি। শুনি, প্রেমের কবিতা শুনি। এই হ্যাঁ, প্রেমের। সময়টায় মানুষের, মামুন ভাই, প্রেমের কবিতা অনেকে ফেলে দিতে চায়, যে প্রেমের কবিতা লিখে, আমাদের অনেক বিপ্লবী আছেন যারা বিপ্লব করেন, প্রেম ছাড়া যে বিপ্লব হয় না, তাদের সেই ধারণাটা না। বিপ্লব একটা প্রেমের একটা অংশ। হ্যাঁ, প্রেম না থাকলে ক্ষোভ, যার প্রেম নাই তার তার ক্ষোভ আসার সম্ভাবনা নাই, যে সে বিক্ষুব্ধ হতে পারে না। এই জিনিসটাই অনেকে বুঝতে পারে না। শুনি মামুন ভাইয়ের প্রেমের কবিতা। এই বইতে 14টা কবিতা ছিল, তো এর ভিতরে নাম দেওয়া নেই, সব 1 2 3 করে। 3 নাম্বার যে কবিতাটা সেটা পড়ি। লুপ্ত অতীতের স্তব্ধ গল্পখণ্ড, বেদনার ছায়া থেকে অল্প আলাদা হয়ে পরিণয় সূত্রে মেলায় অস্পষ্ট জগৎ। ব্যর্থ লোকপুরাণ, রূপকথা, হারিয়ে ফেলা শাশ্বত অন্ধকার, আষাঢ়ী পূর্ণিমায় ছড়িয়ে দেয় কুলির অট্টহাসি, পায়রার জলরাশি। তোমার হাড় হিম করা ফটোগ্রাফি, কত রকম পাগলামি, রূপালী ঝিলিক, স্মৃতির হাত ধরে জমা হয় লুতুপুতু ভাবনার ভেতরে। পরের লেখাটি 4। সান্তাহার স্টেশনে আমি হারিয়ে গিয়েছিলাম। এক কম্পার্টমেন্ট থেকে অন্য কম্পার্টমেন্টের ভূগোলে ঘুরতে ঘুরতে থেমে যায় বুনো টাট্টু। আমিও হারিয়ে যাই। কত দূরে, কোথায় এসেছি চলে, উথালা ভাবনার মাঝে খুঁজে দেখি নিঃসঙ্গ দাঁড়িয়ে শিয়ালদহ স্টেশনের প্ল্যাটফর্মে। একে একে নর্থ ও সাউথের চৌহদ্দির ভেতরে হারিয়ে যাচ্ছে বিদ্যুৎ সমাজ। একে একে নর্থ ও সাউথের চৌহদ্দির ভেতরে হারিয়ে যাচ্ছে বিদ্যুৎ সমাজ। আমাকে কে নেবে? সহস্র মাইলের ব্যবধান ভেঙে অদ্ভুতভাবে লেপ্টে যেতে থাকে বুনো পুকুরের গন্ধ। পড়ার টেবিল, পোষা বাগান, পুরনো বিড়াল ছানা, গানের স্কুল, অভিজ্ঞানের সনপাপড়ি পথ দেখায়। ধাপে ধাপে ইমামবাড়ার সুদীর্ঘ সিঁড়ি পেরিয়ে জড়িয়ে বসি সূর্য ঘড়ির কাছে। আমি তো পথ হারাইনি। ধন্যবাদ। মামুন ভাই, উপন্যাস একটা কেন? উপন্যাস একটা কেন? উপন্যাস ওটা অবশ্য লেখা হয়েছে একটা বিশেষ পরিস্থিতিতে। আমার প্রকাশক বন্ধু, বেহুলা বাংলার চন্দন চৌধুরী, ও হঠাৎ করেই মানে হঠাৎ করে না, সরি, পরিকল্পনা থেকে একটা কাজ করছিল যে বেহুলা বাংলা থেকে 71-এর 71টা উপন্যাস করবে। তো ওই সময় আমাকে বললো তুই একটা লেখ। আমার উপন্যাস লেখার কখনো পরিকল্পনা ওইভাবে হয়তো ছিল না। ওর ইয়েতে চেষ্টা করলাম। উপন্যাস হয়নি, উপন্যাসের যে বিস্তৃত প্লট, কাহিনী, চরিত্র, প্রেক্ষাপট দরকার সেই বিষয়টা নেই। তবে বললো যে সত্যি ঘটনা অবলম্বনে একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসের ইয়ে করবো, তো তুই একটা লেখ। আমি তখন আমাদের বগুড়ার মুক্তিযুদ্ধ শহীদ টিটু, যিনি প্রতিরোধ যুদ্ধে শহীদ, ওনাকে কেন্দ্র করে আমরা বগুড়া আসার পরে প্রথমে যে এলাকাটা ছিলাম সেটা হচ্ছে মালতীনগর। ওই মালতীনগরের ওই স্মৃতি, নানান বিষয় এবং শহীদ টিটু, এই বিষয়টাকে কেন্দ্র করে আমি একটা গল্প দাঁড় করানোর চেষ্টা করলাম উপন্যাসের নামে। তো সেটাই হচ্ছে প্রথম কাজ। এবং চন্দন বের করলাম বেহুলা বাংলা 71 সিরিজের প্রথম উপন্যাস এটা। তারপরে বাদ বাকি 34টা উপন্যাস করেছে। মানে পরীক্ষামূলক ভাবে আমারটা দিয়ে শুরু। এই পরবর্তীতে ওই লেখার পরে আমার মনে হয়েছে আবার লেখার কথা, এবং আমি শুরু করেছি, শেষ করতে পারিনি এখনো। উপন্যাস, এইভাবে উপন্যাস লেখার মানে পথে পা দেয়া বলতে পারি। অনুবাদ মরক্কোর কেন? মরক্কোতে কেন অনুবাদের চলে গেলেন সেই মরক্কোর সমকালীন কবিতায়? মরক্কো নিয়ে কেন হঠাৎ? মরক্কো নিয়ে কেন? একটা সময়ে এটাও এই মাত্র অনেকদিন আগে করা। ওই সময় নেটে নানান রকমের লেখালেখি পড়তাম, এখনো পড়ি। ওই সময় হঠাৎ করে এই
একজন মরক্কোর জনের কবিতা ফাতিহা মরচিড সম্ভবত। ওনার কবিতাটা আমার সামনে আসে কোনো এক ভাবে, পড়ে দেখি বেশ ভালোই লাগলো। তারপরে আমি দেখলাম যে দেখতে আরো কিছু কবিতা খুঁজি, তো ওনার আরো কিছু কবিতা পেলাম, তখন ওগুলো পড়ে ভালো লাগাতে ভাবলাম যে অনুবাদের চেষ্টা করি। আসলে ঠিক অনুবাদ না হয়তো, পড়ে আমার যা মনে হয়েছে ভাবানুবাদ বা মানে অনুবাদের মানদণ্ডে উত্তীর্ণ বলবো না আমি, কিন্তু আমি চেষ্টা পড়ে ভালো লাগার থেকে ফাতিহা মসজিদের অনুবাদ গুলো করার পরে, কবিতা করার পরে, তারপর ভাবলাম যে এদের কবিতা তো বেশ ভালোই মনে হয়, দেখি তো আরো কিছু কবিতা খুঁজে। তখন মরক্কোর আরো কিছু কবিতা পাওয়া গেল, আমি মনে হয় 8-10 জনের কবিতা পেয়েছিলাম। তো সবার ভিতরেই দেখি একটু আমাদের সাথে অনেকটা মিল আছে, এতে বর্ণনায়, কথাবার্তায়, চিন্তায়। তো তখন আস্তে আস্তে ওই যেগুলো ভালো লাগতেছিল সেগুলোই বললাম। তো পরে এই বই কবিতাগুলো 8-10 জনের কবিতা হওয়ার পরে চন্দনী আমাকে বললো যে আমি অনুবাদ সিরিজ করছি, যদি তাহলে তোর অনুবাদ গুলো দিয়ে করে দিই। সেই ক্ষেত্রে ওই অনুবাদ, মানে খুব পরিকল্পনা করে কিছু করার না ওটা। এই জীবনীর কথায় আসি মামুন ভাই, জীবনীর কথায় আসি। আপনি নেলসন ম্যান্ডেলার জীবনী, মাদার তেরেসার জীবনী লিখেছেন, বেগম রোকেয়ার জীবনী লিখেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে কাজ করেছেন, তার প্রকাশ আছে আপনার। এই যে জীবনী লেখার ক্ষেত্রে ধরেন নেলসন ম্যান্ডেলার কথাই বলি, নেলসন ম্যান্ডেলাকে নিয়ে অনেক লেখা হয়েছে, অনেকেই লিখেছেন। তো এর মধ্যে যে আবার লিখতে যাওয়ার মধ্যে নতুন কি আছে, নতুন মানে নতুন আঙ্গিকটা আপনার মধ্যে কি ছিল? এই সবগুলো না জীবনের কথাই বলছি, যে নতুন না, কিছু দেওয়ার আছে কিনা। আমরা তো সব জেনেই গেছি। অন্য অন্য হুম, 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 জীবনী জিনিসটা আমি একটু মামুন ভাই বলি, জীবনী জিনিসটা আসলে এখানে সাহিত্য করার কিছু নেই, না এখানে জাস্ট তথ্যটা দেওয়া আর কি। এখানে লেখাটা যেন হৃদয়ে লাগে, হৃদয় গ্রাহী হয়, সেটার কাজটা আছে, কিন্তু তথ্যটাই এখানে জরুরি। এখানে নতুন কিছু তথ্য বা নতুন কিছু আঙ্গিক আছে কিনা আপনার লেখাগুলোর মধ্যে, এটা একটু জানতে চাচ্ছিলাম। না, এই এই আমার লেখা জীবনীগুলোতে এখানে নতুন কিছু নেই। হুম, এগুলো সব বলতে গেলে ফরমাইশি লেখাই। শুধুমাত্র বঙ্গবন্ধুর জীবনীটা আমি একটু চেষ্টা করেছি যে ওই ফরম্যাটের বাইরে এসে করার, কিন্তু অন্যগুলো প্রকাশকদের আগ্রহে করা, সাধারণ তাদের চাহিদা মোতাবেক ওগুলো করে দেওয়া। ওখানে আমার নতুন কিছু নেই জীবনী নিয়ে। তবে জীবনী নিয়ে কিন্তু কাজ করার সুযোগ আছে, যার উম, এবং নতুন একটা ঘটনাকে, যে মানুষের জীবনী আমি লিখছি, তার তার উপরে যদি আমি বিশদভাবে পড়ালেখা করি এবং সেই জিনিসটা আত্মস্থ করে আমি আমার নিজের ভাষায় লিখতে যাই, সেক্ষেত্রে আহ, কাজ করার সুযোগ আছে, নতুন কিছু করার সুযোগ আছে এবং ফরম্যাটটা চেঞ্জ করার সুযোগ আছে। কিন্তু আমি যে কাজগুলো করেছি এখানে নতুন কিছু আসলে নেই। এটা প্রচলিত ধারার, কিশোরদের উপযোগী করে জাস্ট প্রচলিত কথাগুলোই এই যে মামুন বলে ভাই, যাওয়া। যে কথাটা হলো যে একটা ফরমাইশি লেখা, একজন লেখকের সবচেয়ে বড় অপারগতা বা বড় কষ্টের জায়গা বোধহয় এই ফরমাইশি লেখা, তাই নয় কি? করতে হয় আসলে। আমাদের তো লেখাকে প্রফেশনের দিক থেকে দেখতে যদি যাই, যে আমাদের দেশে শুধু লেখাকে কেন্দ্র করে শুধু লিখে টিকে থাকবো, একটু অনেক কষ্টকর। সম্ভব, কিন্তু কষ্টকর। তো সেক্ষেত্রে সেই কষ্টকর কাজটা করতে গেলে আপনাকে ফরমাইশি কিছু কাজ করতেই হবে। এই যে প্রাথমিক মামুন ভাই যে কথাটা বললাম, লিখে টিকে থাকা কষ্টকর। আমরা উন্নত দেশগুলো তো দেখেছি, একটা বই লিখেই সারা জীবন তার চলে যায়। একটা বই যদি হয় একজনের, তাহলে আর আর চিন্তা করতে হয় না। আর যদি সেই বইটা মানে পাঠকপ্রিয়তা পায়, তাহলে তো কথাই নেই। তো আমাদের দেশে কেন এতদিনও এই শুধু স্বাধীনতার কালীন সময় না, স্বাধীনতার আগের কথাও বলি, সেই একেবারে রবীন্দ্র যুগ থেকে শুরু করে বা তারও আগের থেকে শুরু করে এখন পর্যন্ত কেন অবস্থাটা দাঁড়ালো না আর বাংলা ভাষাভাষীদের মধ্যে যে লিখে টিকে থাকা যায়? এই দু একজন বাদে, দু একটা হাতে গোনা হাতে গোনা ব্যতিক্রম বাদে, বাদে, হ্যাঁ। হুমায়ুন আহমেদ বা পশ্চিমবঙ্গের সুনীল গঙ্গোপাধ্যায় বা এরকম 2-4 জন যারা সংখ্যার অনুপাতে পড়েন না, সংখ্যার অনুপাতে। এই যে যে অবস্থাটা, এটা কেন মামুন ভাই? এর কারণ আমার যেটা মনে হয় যে শুরুতে আহ, মাঝখানে একটা কথা বলেছেন যে নিজেকে চেনা। আমরা আমাদের ক্ষমতাটা কতটুকু,
আমাদের সেটা জানি না প্রথম কথা, এবং এই ক্ষমতার প্রয়োগের জন্য যে প্রস্তুতি দরকার সেই প্রস্তুতিটা আমাদের নেই, যার কারণে আমরা মুখে বলছি যে এই করে ফেলছি ওই করে ফেলছি, কিন্তু লেখার আউটপুট আসলে পাঠক, আউটপুট বলতে কি পাঠক আমাকে গ্রহণ করবে কিনা, আমার লেখায় কিছু আছে কিনা, সেইটা ওই জায়গাটা আমরা যেতে পারছি না। কারণ যেতে পারছি না, আমাদের ওই প্রস্তুতির ঘাটতি আছে, এবং আমাকে চেনারও ঘাটতি আছে। আমি চিনতে পারছি না, এবং চেনার পরে সেই প্রস্তুতিটা আমার যথাযথ হচ্ছে না, যার ফলে মামুন ভাই এখানে আরেকটা ঘাটতি বোধহয় রয়ে গেছে আমাদের, যে আমাদের আত্মসমালোচনা করার সাহস নেই বা আত্মসমালোচনা করার যোগ্যতাটা নেই। এই জায়গা থেকেই বোধহয় একটা, যে আমি আমি মামুন ভাই, আমার নিজের লেখাকে আমি অনেক জায়গাতেই গার্বেজ বলেছি। তো ওরা এই যে আত্মসমালোচনার জায়গাটা, সাহসটা, যোগ্যতাটা নেই বলেই বোধহয় আমাদের এই জায়গাটা, ওই টিকে থাকার মতো জায়গায় আমরা আসতে পারছি না। আমরা সবাই ভালোচনা শুনতে চাই, সমালোচনা কেউ শুনতে চাই না। এই জায়গাটা বোধহয় আমাদের সবচেয়ে বড় ল্যাক্স এই জায়গা। হ্যাঁ, এবং এই কারণে কিন্তু এখন আমাদের সমালোচনা সাহিত্যটাও আসলে অনেকখানি পিছিয়ে পড়েছে। কারণ আমাদের সমালোচনা সাহিত্য বলতে যা বোঝায়, এবং যে বিষয়টা আমরা দেখে এসেছি 30-এর দশকে, 40 ইভেন 50-60-এর দশকেও, এখন কিন্তু সমালোচনা সাহিত্য ভাবে নাই। এখন আসছে পিচ চুলকা চুলকি। আমি আপনার বই নিয়ে বললাম যে কাকুন ভাই খুব ভালো লেখেন, খুব ভালো লিখেছেন, এই যে ওর মধ্যে কিন্তু আপনার একটা বই নিয়ে আমি আলোচনা করছি, ওখানে শুধু ভালো দিকটাই আমরা তুলে ধরছি। আমি ব্যক্তিগত, আমি নিজেও যখন আলোচনা করি তখনও ভালো দিকটাই তুলে ধরি। লেখার যে ত্রুটি আছে বা আমার দৃষ্টিতে যে ত্রুটি মনে হচ্ছে, সেই বিষয়টা কিন্তু আমরা বলতে যাই না। বলতে যাই না কারণ সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে অনেক ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে নানান রকমের ঝামেলা হতে পারে কারণে। আর যেহেতু বন্ধুত্ব করতে যাই অনেক ক্ষেত্রেই, সেক্ষেত্রে সমালোচনা দরকার হয় না, আলোচনা করলেই হয় যে বইটা ভালো হয়েছে। এই জন্য আমাদের মনে হয় সমালোচনা সাহিত্যটাও হুমায়ুন আহমেদ ভালো বলেছিলেন তার একটা বইয়ের নামের জন্য, হ্যাঁ, কবিতা সংশ্লিষ্ট নামের জন্য সেই উপন্যাসকে এক জায়গায় মানে সমালোচনা করা হলো। চমৎকার কবিতা লিখেছেন হুমায়ুন আহমেদ, এইরকম আর কি একটা খ্যাত একটা কাগজে। যাই হোক, আমাদের অবস্থা আপনি যা বললেন আসলেই তাই। সম্পাদনার কথা বলি, 10 মুক্তিযোদ্ধার যুদ্ধস্মৃতি, হ্যাঁ, আর মোতাহার হোসেন তালুকদারকে নিয়ে আপনি যে সম্পাদনার যে জায়গা, এই চিন্তাটা আবার হলো কেন যে সব উপন্যাস ছেড়ে আবার সম্পাদনার জায়গায় হাত দিলেন কেন? এই সম্পাদনার জায়গাটায় আমি যখন আমার আগের একটা দৈনিকে, সেখানে আমার সহকর্মী ছিলেন সাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধা এবং কথা সাহিত্যিক, সিরাজগঞ্জের মানুষ, আমার সাথে বয়সের অনেক ব্যবধান, কিন্তু আমরা দুজন হচ্ছে মানে খুব ঘনিষ্ঠ বন্ধু। আমরা ওই কাজের ফাঁকে ফাঁকে একটু পরপরই বের হতাম। আমি যাই হয়তো রাখতাম সাইফুল ভাই বেরোন, অথবা সাইফুল ভাই হয়তো বললো যে মামুন বের হোক। ওই তখন তো গুলশানে অফিস ছিল, গুলশানে লেকের পাড়ে দুজনে হাঁটতাম এবং নানান বিষয়ে কথা বলতাম। এর ভিতরে একটা বড় বিষয় ছিল মুক্তিযুদ্ধ। তো মুক্তিযুদ্ধ বিষয়ে আমার চিন্তা, আমার ভাবনার জায়গাটাকে অনেকখানি চেঞ্জ করে দিয়েছেন সাইফুল ভাই। আমরা দুজনে যখন হাঁটতাম এবং চিন্তার বিনিময় করতাম, তখন ওনার সাথে কথা হচ্ছে মুক্তিযুদ্ধ নিয়ে যে ইতিহাসগুলো লেখা হচ্ছে সেগুলো সব হচ্ছে উপরতলার সাহিত্য, উপরতলার লেখা, যে ঢাকায় কি হয়েছে বা জাতীয় পর্যায়ে কি হচ্ছে সেখানে। কিন্তু একজন প্রান্তিকের মুক্তিযোদ্ধা যিনি যুদ্ধ করেছেন, কি কিসের ইয়েতে টানে তিনি যুদ্ধ গিয়েছিলেন, সেই বিষয়গুলো বা কিভাবে কোথায় কোন সেক্টরে যুদ্ধ করেছেন, সরি, সেই বিষয়গুলো কিন্তু আমরা আমাদের উঠে আসেনি। সেই থেকে সাইফুল ভাইয়ের সাথে আমার এই কাজগুলো করা যেতে পারে। তখন আমরা চিন্তা করলাম তাহলে মুক্তিযোদ্ধাদের যুদ্ধ স্মৃতি সংরক্ষণের কাজটাও এই উপলক্ষে করা হয়ে যেতে পারে। মূলত এই 10 মুক্তিযোদ্ধার যুদ্ধ স্মৃতি, এটা আমরা সিরাজগঞ্জের মুক্তিযুদ্ধ, এই পার্টটা হচ্ছে সিরাজগঞ্জের মুক্তিযোদ্ধাদের। আমরা বইটা 10 খণ্ডে করব, 100 মুক্তিযোদ্ধার, ইতিমধ্যে 20 জন মুক্তিযোদ্ধার যুদ্ধ স্মৃতি সংকলিত হয়ে গেছে। ওইটার সম্পাদনা এবং ভূমিকা আমার, অনুলিখনটা সবগুলোই সাইফুল ভাইয়ের করা। এখানে যে মুক্তিযোদ্ধাদের কথা কোথাও লেখা হয়নি, তারা যুদ্ধ করেছে, তাদের সেই যুদ্ধে যাওয়ার বিষয়টা কোন ইয়েতে প্রেক্ষাপটে তারা যুদ্ধে যাওয়ার জন্য আন্দোলিত হলে মনে করলেন যে হ্যাঁ, দেশ স্বাধীন করার জন্য আমাদের এখন
অস্ত্র হাতে নেওয়া দরকার, এবং সেই যুদ্ধের সময় তার স্মৃতি, উল্লেখযোগ্য স্মৃতি নিয়ে উল্লেখন করায় এই কাজগুলো করেছে। এবং এই কাজগুলো আমি এবং সাইদুল ভাই আমার মনে করি যে অন্যান্য জেলাতেও হওয়া দরকার, এবং আমরা ইতিমধ্যে আমি বগুড়াতেও চেষ্টা করছি যে এরকম কাজ করার। আর সিরাজগঞ্জেরটা তো 20 জনের হয়ে গেছে, আরো আটটা আটটা খন্ড বেরোবে ভবিষ্যতে। আর সিরাজগঞ্জের মুক্তিযুদ্ধের সংগঠক এবং 70-এর নির্বাচিত সদস্য মোতার হোসেন তালুকদার, তার আত্মজীবনী ছিলেন একটা, যে ওনার রাজনৈতিক জীবনের 55 বছর, সেই আত্মজীবনীটা প্রায় হারিয়ে যাওয়া আত্মজীবনী। তো ওই জীবনীটাও সাইফুল ভাই আমাকে সংগ্রহ করে দেন। তো সেইটা আমি আবার রিরাইট করে সম্পাদনা করে একটা ভূমিকা সহ ওই বইটাও বের হয়, যে বিষয়টা যেন থেকে যায় আমাদের মুক্তিযুদ্ধের গবেষণা, মুক্তিযুদ্ধে সামনের কাজে এটা কাজে লাগবে, সেই উপলক্ষে এই কাজটা করে রাখা, যে ভবিষ্যৎ যেন তাদের কাজে ব্যবহার করতে পারে। মামুন ভাই, অনেক কথা হলো, আমরা আপনার সাংবাদিকতার অংশটা চলে যাই। তার আগে আমি একটু কথা বলে নিই। আমার সাথে আপনার সাথে যখন প্রথম লাইভের আগেই কথা হচ্ছিল যে আমরা কথার মানে সাংবাদিকতা নিয়ে কথা বলতে বলতে একটু সময়ের বাইরে চলে গিয়েছিলাম, আমাদের 4 মিনিট পরে লাইভে আসতে হয়েছে। সেখান থেকেই শুরু করি। সাংবাদিকতার ক্ষেত্রে প্রত্যেকটা সংবাদই ঘটনা, কিন্তু সব ঘটনাই সংবাদ নয়। এটা একটা প্রাথমিক জায়গা সাংবাদিকতার করতে গেলে, যে সব সংবাদই ঘটনা, কিন্তু সব ঘটনাই সংবাদ নয়, খবর নয়। আরেকটা হলো প্রচার এবং প্রচারণা, দুইটার পার্থক্য। আপনি তো দীর্ঘদিন সাংবাদিকতার সাথে যুক্ত এবং সম্পাদনার সাথে যুক্ত। এই যে সাংবাদিকতাকে পরিশুদ্ধ করে সম্পাদনা, সংবাদকে পরিশুদ্ধ করার কাজ হলো সম্পাদনার কাজ। এই যে এই জায়গাগুলো আমরা ভুলতে বসেছি, যে ঘটনা এবং সংবাদের পার্থক্য, প্রচার এবং প্রচারণার পার্থক্য। আমাদের সাংবাদিকতা কিন্তু এখন প্রচন্ড রূপে মানে প্রশ্নের সম্মুখীন। প্রতিটা মানুষের কাছে আমাদের অনেক সময় জবাবদিহি করতে হচ্ছে। আপনি সাংবাদিক জবাব দিলে মানুষ একটু বাঁকা চোখে তাকাচ্ছে। এখন এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিটা কেন? এই পরিস্থিতি আমার যেটা মনে হয়, সেক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ভাই কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। এক্ষেত্রে আমার যেটা মনে হয় যে সাংবাদিকতার যে কাজের ক্ষেত্র বেড়েছে, সুযোগও বেড়েছে, কিন্তু শুনতে পাচ্ছেন? সাংবাদিকতার এখন যে বড় সমস্যাটা দাঁড়িয়েছে আমার যেটা মনে হয়, কাজের ক্ষেত্র এবং সুযোগ বেড়েছে। কাজের ক্ষেত্র এবং সুযোগ বেড়েছে, কিন্তু মান কমে গেছে। কেন মান কমে গেছে কেন? কারণ আমরা সবাই চাচ্ছি যে কস্ট ম্যানেজমেন্ট, যে বিষয়টা, কস্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে পত্রিকার সার্কুলেশন বাড়াতে যাচ্ছি, পত্রিকার কাগজের মান বাড়াচ্ছি, অফিস ডেকোরেশন করতেছি খুব কর্পোরেট করে। এগুলো ঠিক আছে, কিন্তু যিনি সংবাদটা আনবেন এবং যিনি পরিবেশন করবেন তার মান উন্নয়নের দিকে আমরা নজর দিচ্ছি না। আমরা এইখানে এই জায়গাটাতে আমরা কস্ট ম্যানেজমেন্টের দিকে যাচ্ছি, যে খরচ কমাতে হবে। খরচ কমাতে হবে কোথায়? তাহলে কর্মী কমাবো। কর্মী কমাবো কি হবে? যতটুকু কমানো যাচ্ছে। তারপরে কি করছি আমরা? কম বেতনের লোক নাও। যখন আপনি কম বেতনে লোক নিবেন, যখন আপনি খরচ কমাতে চাইবেন, 5 জনের কাজ একজনকে দিয়ে করাতে চাইবেন, তখন ওই মানের জায়গাটা ধরে রাখতে পারবেন না। এবং এখন তো এত প্রতিযোগিতা, আপনি যে কোনো একটা ঘটনা একজন ফেসবুকে দিয়ে দিচ্ছে। ফেসবুক আর সংবাদপত্রের মধ্যে যে পার্থক্য আছে, এই এই জায়গাটাও কিন্তু আমরা ধরে রাখতে পারছি না। কারণ অনেকেই ফেসবুকের লেখাটাকেও সংবাদই মনে করে, সেখানে অনলাইন পত্রিকাগুলোতে বা প্রিন্ট মিডিয়াতেও অনেক ক্ষেত্রে ওই ফেসবুক এখন তো বলতেছে মোজো সাংবাদিকতা, মোবাইল জার্নালিজম চলে এসেছে, তাৎক্ষণিক। এবং এই তাৎক্ষণিক করতে যেও কিন্তু আমরা মান ধরে রাখতে পারছি না, সংবাদের গুণগত মান তো নাই। এবং কোনটি সংবাদ, এই বিষয়টাও আমরা, আর কোনটি সংবাদ না, এইখানেও আমাদের মানে বিভাজনের রেখাটা টানতে পারছি না। আরেকটি বড় বিষয় যেটা আমাদের বড় যে সমস্যা, আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় আমার যেটা মনে হয়, যে একটা পত্রিকা ছাপতে যে খরচটা হয়, একটা পত্রিকায় একটা নিউজ ট্রিটমেন্ট দিব আমি,
সেখানে সেই নিউজ ভ্যালুটা কি, আমার পত্রিকার জায়গাটার যে মূল্য, সেই মূল্যটা ওইখানে আছে কিনা সেই নিউজে, সেই জায়গাটা কিন্তু আমার বিবেচনা বোধের ভিতরে থাকছে না। আমি কারণ সংবাদটা আমি বুঝছি না। আমি যখন কম বেতনের একজন লোককে নিয়ে আসছি, যে যার অভিজ্ঞতা নাই, যার মাত্র কাজ শিখছে, তাকে শেখানোর আগেই যখন আমি একটা বড় দায়িত্ব দিয়ে দিচ্ছি, তার পক্ষে আসলে এই মেজারমেন্ট করাও কঠিন। তো সেক্ষেত্রে একটু আহ, মান ধরে রাখা খুব কঠিনই হয়ে পড়ছে। এখানে মামুন এই ভাই একটা কথা বলি, আমরা আমরা ফেসবুক সামাজিক মাধ্যম নিয়ে কথা বলি অনেক সময়, কিন্তু হুম, এখন এই বিশ্বে, এই প্রযুক্তির বিশ্বে, অন্তর্জালের বিশ্বে সিটিজেন জার্নালিজমটা কিন্তু প্রতিষ্ঠিত। মেইন স্ট্রিম জার্নালিজমের পাশাপাশি সিটিজেন জার্নালিজম, এখন সিটিজেন জার্নালিজমকে অতিক্রম করার ক্ষমতা আমাদের দেশের, অন্তত আমাদের দেশের মেইন স্ট্রিম জার্নালিজম হারাচ্ছে। যেটা আপনি বললেন যে আমরা মানে সাজসজ্জার দিকে নজর দিচ্ছি, শরীরের দিকে নজর দিচ্ছি না। হ্যাঁ, যে শরীর থাকলে সাজসজ্জার প্রশ্ন আসে, আভরণের প্রশ্ন আসে, অলংকারের প্রশ্ন আসে, কিন্তু আমরা আসল দিকে নজর দিচ্ছি না। যারা কাজ করবে, যারা সংবাদ আনবে, তাদের দিকে নজর দিচ্ছি না। যারা সংবাদ এডিট করবে, সম্পাদনা করবে, শুদ্ধ করবে, তাদের দিকে নজর দিচ্ছি না। এই যে অবস্থাটা, এই অবস্থাটার কারণটা কি আপনি মনে করেন যে সংবাদপত্রের মালিকানা কর্পোরেট মানুষদের হাতে চলে গিয়েছে? পেশার দিকে যারা ছিলেন, পেশাদার সাংবাদিকদের হাতে সংবাদপত্রের মালিকানা নাই বা মাধ্যমের মালিকানা নাই, সেই জন্য এই সমস্যাগুলো হচ্ছে? মামুন ভাই। সেটা একটা বিষয় হতে পারে। তবে একটা বড় বিষয় যেটা, আমরা কিন্তু ওই যে শ্রদ্ধাবোধের জায়গাটা, হ্যাঁ, শ্রদ্ধাবোধের জায়গাটা যখন আমরা হারাচ্ছি, সেই সাথে সাথে আমরা সবাইকে প্রতিদ্বন্দ্বী ভাবছি। তো আমি আহ, একটা বড় হাউসে কাজ করেছি, সেইখানে যখন কাজ করা শিখছিলাম আমি, সেখানে আমার অনেক সিনিয়র ছিলেন, যারা বয়সের ভারে নিজ, কিন্তু তাদেরকে প্রতিষ্ঠান রেখে দিয়েছিলেন কেন? যে প্রতিষ্ঠানে তারা কেউ কেউ অলংকার, কেউ কেউ সেখানে নানান ভাবে সহজ তারা কাজ করছেন, কিন্তু আমাদের মতো নবীন যাদেরকে নেওয়া হয়েছে, তারা যেন শিখতে পারে। যা আমি কোনো কিছু আটকে গেলে বা আমার কোনো কিছু জানার থাকলে, আমি তাদের কাছে যেতে পারতাম যে ভাই, এটা কিভাবে করবো বা এটা কি করবো। কিন্তু এখন কিন্তু আমার সহকর্মী বা আমার জুনিয়র, আমি যে প্রতিষ্ঠানে এখন কাজ করবো হয়তো, তো সেখানে আমার জুনিয়র যারা আসবে, তারা কিন্তু আমার কাছ থেকে ওই ফিডব্যাকটা পাবে না, কারণ আমার জানারই তো পরিধি সীমিত। আমি জানবো কোত্থেকে? এই জায়গাটা যদি আমরা ফিল আপ না করি, এই জায়গাটা যদি বুঝতে না পারি যে একজন মানুষ, সে অভিজ্ঞতাকে যদি আমি দাম না দিই, কিন্তু যদি কস্ট ম্যানেজমেন্ট যেতে যাই, শুরুতে যে কথাটা বললাম, তাহলে সংবাদপত্রের ওই অতিক্রম করতে পারবো না। আমাদেরকে ক্রমশ অন্ধকারের দিকেই যেতে হবে। এখানে খুব ভালো কিছু আশা করা খুব কঠিন হবে। কারণ আপনাকে অভিজ্ঞ লোক, বয়োজ্যেষ্ঠ যারা আছেন সাংবাদিকতায়, তা এখন এই আধুনিক সংবাদপত্রের সাথে তারা অ্যাডজাস্ট করতে পারছে না, কিন্তু তার অভিজ্ঞতাটা, তার জানার জায়গাটাকে আমার সম্মান দিতে হবে, এবং তাকে আমার এরকম মানুষকে, এরকম আমার প্রতিষ্ঠানে রাখতেই হবে। কারণ না হলে জুনিয়ররা শিখতে পারবে না। এবং সংবাদপত্র হচ্ছে, আমি মনে করি যে প্রতিনিয়ত শেখার বিষয়। এখানে প্রতিটা দিন, প্রতিটি ঘটনাই হচ্ছে শেখার বিষয়। সেই শেখাটা যেমন নিজের বোধ বিবেচনা দিয়ে শিখতে হবে, সেই সাথে সাথে একটা গাইডলাইনও থাকতে হবে। সেই গাইডলাইনটা দিতে পারবে সিনিয়ররা। এখানে যদি আমি কস্ট ম্যানেজমেন্ট চিন্তা করে তাদেরকে না রাখি, তাদেরকে বাদ দিয়ে, তাহলে পত্রিকার মান বা সংবাদের মান কখনোই ধরে রাখা সম্ভব হবে না। মামুন ভাই, এটা আমার আমাদের কিন্তু মনে হয়। সময় শেষ। আমরা 45 মিনিটের জায়গায় 1 ঘন্টা চলে এসেছি প্রায় কথা বলতে বলতে। যেহেতু দুইজনই একই পেশার মানুষ, একই ধরনের কাজ করি, হয়তো এই কথার কারণে আরো আমরা সময় থেকে বেরিয়ে এসেছি, বেশি সময় নিয়ে নিয়েছি। সেই ক্ষেত্রে এখন শেষ করতে হবে মামুন ভাই। শেষ মুহূর্তে একটা কবিতা এবং দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু কথা শুনে আমরা শেষ করব আচ্ছা, মামুন ভাই। দর্শকদের উদ্দেশ্যে আমি বলবো যে আমরা যে সময়টা পার করছি, এটা খুব অস্থির একটা সময়। সবাই নানান রকমের আহ, মানসিক এবং বিভিন্ন রকমের বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছি। সেই সময়টা আমাদেরকে স্থির থাকতে হবে সুস্থ থাকার জন্য, এবং সতর্ক থাকতে হবে। আজকে যে আমাদের এমন পরিস্থিতি যেন আমরা তৈরি না করি যে সরকারকে আবার লকডাউনের পথে হাঁটতে হয়, আমাদেরকে আবার ঘরে বন্দি হতে হয়। আমরা নিজেদের স্বাস্থ্য সচেতনতা এবং নিজেদের নিরাপত্তার বিষয়টা চিন্তা করে নিজেদের মাস্ক পরে বাইরে যাব, অপ্রয়োজনীয় বাইরে যাওয়াটা বন্ধ রাখবো।
এই কাজটা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার সাথে সাথে সতর্ক থাকার চেষ্টা করবো, যাতে আমি নিজে এবং আমার পরিবারের সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর শেষ করছি আমার নিজের একটি কবিতা দিয়ে। কবিতাটির নাম হচ্ছে একটু একটু করে। একটু একটু করে মানুষ আমাকে জানুক, মনে রাখুক, খোলা মাঠে আড্ডায় তৃষ্ণার চেয়ে চায়ের উষ্ণতা বেশি মগ্ন করে। একটু একটু করে উষ্ণতা শেকড় মেলে, একটু একটু করে মানুষ আমাকে মনে রাখুক, দুহাতে চেপে পেয়ালার উষ্ণতায় ভরে তুলুক। পুরনো স্মৃতিতে কিছু না কিছু ফেলে আসি, ভাবি এইসব স্মৃতিচিহ্নে মানুষ আমাকে জানুক, মনে রাখুক। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মোহন ভাই, আমাদের সাথে ছিলেন এতক্ষণ। দর্শক, আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন মামুন রশিদ। তার কথা শুনলেন, তার চিন্তা শুনলেন, তার কবিতা শুনলেন, তার কাজের কথা শুনলেন। মূল্যায়ন আপনাদের কাছে, অনুষ্ঠান কেমন লাগলো সেটাও আপনাদের কাছে। মামুন ভাই বলে গেলেন এই প্যান্ডেমিকের সময়ে আমরা যেন সবাই ভালো থাকি, সেই ভালো থাকার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। মামুন ভাই, আবারও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ।